মোদির বিএ পাস কিনা এর প্রমাণ দিতে বাধ্য না বিশ্ববিদ্যালয়, হাইকোর্টের রায়। তার টোটাল ব্যাপারটা ওই দেশের জনগণ এবং বিশ্বের মানুষ জানার রাইটস রাখে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় বংশোদ্ভূত যে রিপাবলিকান সহকর্মী নিকি হেলি আপনার ভারতকে সতর্ক করেছেন, আমাদের গঙ্গার পানি না আসলে কিন্তু আমাদের আলটিমেটলি পদ্মা শুকিয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট কথা সাহিত্যিক জব্বার আল নাঈম। নাঈম ভাই, আমাদের বিশ্ব সংযোগ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ কাজল হায়দার ভাই। গতকাল আমরা যে বিশ্ব সংযোগে আপনার রাশিয়া এবং ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে এপিসোডটা করেছিলেন সেখানে অনেকগুলো কমেন্ট এসেছে, কিন্তু সময় আমাদের অল্প, হাতে সময় নেই বলে সবগুলো পড়া যাচ্ছে না বলে দুঃখিত। আমি দুইটা কমেন্টস পড়ছি। জাহানারা রহমান লিখেছেন, জেলেনস্কি ঘরে বাস করে পরের গান গাইছে, তিনি রাশিয়াকে বাদ দিয়ে ন্যাটোর প্রেমে পড়েছেন রাশিয়াকে বিপদে ফেলার জন্য, তার পাখনা তো পুড়ে দিতেই হবে। মানে যেটা বলে পিপিলিকা আর পাখা গজায় মরিবার তরে, ওই একটা কথা উনি বলেছেন। ধন্যবাদ আপনার কমেন্টসের জন্য। আরেকজন ভারতীয় বন্ধু স্নিগ্ধা চৌধুরী, উনি লিখেছেন, ইউক্রেনের উচিত হয়নি আমেরিকার উপর ভরসা করা, তার চাইতে রাশিয়ার সঙ্গে সমঝোতায় গেলে যুদ্ধ হতো না। রাশিয়া ইউক্রেন দখল করতে চায়নি, ঘাড়ের উপর আমেরিকা দাদাগিরি, রাশিয়া মানবে কেন যে ভুলের মাসুল এখন ইউক্রেন দিচ্ছে। মোটামুটি উনি জেলেনস্কিকেই, আমরা সাধারণ মানুষ এই হিসাবেই দেখছে। আপনার বঙ্গোপসাগর নদীর উপরে আপনি জানেন চীন একটা বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করতেছে ওই এলাকায়, মানে চীনের ওই এলাকায় বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার জন্য। আর এই ঘোষণার পর থেকে ভারত উদ্বেগ হয়ে গেছে সাধারণভাবে। আমরা যেটা এতদিন এফেক্ট ছিলাম, এখন ওনাদের ঘাড়ে এসে এটা পড়ছে। আর চীন বাঁধ নির্মাণ করছে তিব্বতের ইয়াংবুলুং জাবং নদীতে। এখন সমস্যা হয়েছে স্থানীয়দের রয়টার্সে একটি সূত্র জানাচ্ছে যে স্থানীয়রা অন্তত 16টি গ্রাম এটা ভেসে যেতে পারে, প্রায় 10,000-এর মতো মানুষ। কিন্তু ওখানে স্থানীয়রা বলছে যে প্রায় 1 লাখ মানুষ এফেক্ট হবে। কিন্তু এই জলবিদ্যুৎ কোম্পানির কর্মীরা ওই এলাকায় এখন প্রবেশ করতে দিচ্ছে না। এর ফলে হচ্ছে কি, ওখানকার যে বাতাবি লেবু, কমলা লেবু, উপত্যকায় যে ধান চাষ হতো স্থানীয়রা করতো, এগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন এই সামগ্রিক যে এফেক্ট, মানুষের জীবনে এফেক্ট, ভারতের উপরে এফেক্ট, এবং ব্রহ্মপুত্র এফেক্ট হলে বাংলাদেশের কিছু অঞ্চল কিন্তু এফেক্ট হবে, বিশেষ করে ভারত হয়ে বাংলাদেশের হবে। এখন এটা আপনি কিভাবে দেখছেন? আমি প্রথম কথা বলি, ব্যাপার হলো আমার মনে হয় আপনি যখন মানে সবার জন্য সর্বজনীন ব্যাপারটা যখন মাথায় নিয়ে আপনি কাজ করবেন, সেটা হোক অন্য কোনো দেশের, সে ভারত, পাকিস্তান কিংবা ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, আপনি দেখবেন এর 99% মানুষই এর ওই সঙ্গে চলে আসবে। কিন্তু যখন আপনি মুষ্টিমেয় কিছু লোকের প্রসঙ্গ মাথায় রেখে একটা পরিকল্পনা বা কাজ আমরা বাস্তবায়নের দিকে যাব, সেই ক্ষেত্রে কিন্তু অধিকাংশ মানুষের ক্ষতি হলে কিন্তু তারও ক্ষতি হয় দিন শেষে। আপনি এর মূল মানে আপনি দেখেন, মূলটা হলো যেটা গঙ্গা এবং যে ওরা তিস্তায় যে ব্যারেজ প্রকল্প তৈরি করলো, ওই সময় কিন্তু আমরা কিন্তু মানে অনেক বাঙালির অনেক চিল্লাইছে, অনেক কথা বলছে যে এটা করা যাবে না, এটা দেওয়া যাবে না, এতে আমাদের ক্ষতি হবে। কিন্তু ভারত কি বলল, যুক্তি দেখালো যে এই গঙ্গা প্রকল্পের কারণে, মানে ফারাক্কা ব্যারেজ প্রকল্পের কারণে ওদের কলকাতাটা আলটিমেটলি সেভ হবে। কলকাতা সেভ হবে, এবং ওরা ওদের স্বার্থটা বিশাল করে দেখেছে। কিন্তু দেখেন, এই যে কলকাতা সেভ প্রসঙ্গ করতে গিয়ে ওই স্থানীয় মানে ইন্ডিয়ানরা কিন্তু অনেকেই কিন্তু এর বিপক্ষে চলে গেছে যে না, এই ব্যারেজ দেওয়া যাবে না, এতে আমরা ক্ষতিগ্রস্ত হব। চায়না এখনো ওদের এই প্রজেক্টটা পরিকল্পনা দিন, এবং এটা করবে কিনা তাও নিশ্চিত না। যে ওরা বলছে এটা আমরা করলে 30 সালের মধ্যে কমপ্লিট করে ফেলবো, সার্ভে করতেছে 30 সালের মধ্যে কমপ্লিট, এবং এটা চায়না তো করে না, এটা হচ্ছে তিব্বতে। তো এর ফলে কিন্তু ওদের ব্যাপকভাবে ওদের মাথা ব্যথা শুরু হয়ে গেল। তো এই যে ধরেন মানে অন্যের জন্য ক্ষতি বা গর্ত তৈরি করলে সেই গর্তে একটা সময় নিজেই পড়তে হয়, যেটা এখন ভারত আলটিমেটলি পড়তে যাচ্ছে। এখন তারা বাংলাদেশের কথা টানতেছে যে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত। বাংলাদেশ তো আমরা তো ক্ষতির ভিতরে আছি, যে আমরা যে মরারে আর কত মারবে, মরারে তো আর এখন আমাদের শেষ ভরসা যে আমাদের যা হওয়া তা হবেই। এখন আমরা যে ওখানে ধরেন আমি ন্যাশনাল রিসোর্সের কথা বলছিলাম, আপনারা দেখেন ইউরোপে কিন্তু এখন বন্যা হয়, ইটালি বলেন, ফ্রান্স বলেন, বেলজিয়াম বলেন। কেন হয়? কারণ ওই বাঁধের কারণে। আপনি একটা স্বাভাবিক পানি ফ্লোকে যখন আটকে দিবেন,
তখন তো সেটা বিদ্রোহ ঘোষণা করবে। এখন ওরা ওদের পরিবেশের কথা বলে দাবি তুলছে যে ওদের বনায়নের ক্ষতি হবে, ওদের এনভায়রনমেন্টের প্রবলেম হবে। সেই ক্ষতিরও তো আমাদের ছোট্ট 56,000 মানে এই সীমানার ভিতরেও তো আমাদের ক্ষতিগুলো হচ্ছিল বা হচ্ছে। এখনো আমরা সেই মানে ক্ষতির মুখোমুখি আছি। আমাদের বিভিন্ন মানে উত্তরবঙ্গে একেবারে ধরেন মানে অতিবৃষ্টি হলে একেবারে ডুবে যাচ্ছে, আর নয়তো খরা একেবারে আমাদের ফসল হচ্ছে না। আমরা তো বিভিন্নভাবে 50 বছর ধরে কয়েক হাজার কোটি ডলারের অন্তত ক্ষতির মুখোমুখি হয়েছি। তো সেগুলো তো ধরেন এগুলো কাউন্ট করবে না ভারতবাসীরা। ইদানিং ভারতের কংগ্রেস পার্টির প্রধান আপনার রাহুল গান্ধী একটি প্রচারণা চালাচ্ছেন, সেটা হচ্ছে বিহার রাজ্যে নির্বাচন কমিশনার যে মৃত ভোটার ঘোষণা করেছিল তাদের নিয়ে সে একটা টি পার্টি করেছে, এবং এটা মূলত এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইসিকে বিহারের। আপনি জানেন যে সামনে কয়েকদিন পরে নির্বাচন ওই স্টেটে, এখন বিজেপিও ওখানে শক্ত প্রতিদ্বন্দ্বী আছে, তারপরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীরও ভালো ওখানে অবস্থান রয়েছে। প্রায় লক্ষাধিক নাম বাদ দিয়ে নির্বাচনে কারচুপির যে পথ তৈরি করেছে সেটাই জনগণের সামনে উন্মুক্ত করার জন্য বেশ ছবি ভিডিও ভাইরাল হয়েছে যে এনারা মৃত, এনাদের সাথে আমি চা খাচ্ছি। তো এটা নিয়ে কিছু বলেন আপনি। না, আসলে যেটা বলতে, ওরা তো মূলত মৃত না, ওরা ওই অর্থে ভারতের মানে ভোটাধিকার ক্ষমতাটা ওদের নেই। ওদের ভোটাধিকার ক্ষমতাটা আমি বলবো কেড়ে নেওয়া হয়েছে। যেমন ওদের এখন বিহারে যে রাজ্য ক্ষমতা আছে সে কিন্তু বিজেপির লোক, নীতিশ। এখন এই যে আমাদের দেশেও কিন্তু সেই ঘটনাটা ঘটেছিল বিভিন্ন সময়, যে ওর ভোটাধিকার ছিল কিন্তু ভোট দিতে পারছে না। তো এখন ওই লোকদেরকে নিয়ে এই যে ধরেন, আমি মনে করি যে এটা ধরেন খুব প্রজ্ঞা লেভেলের একটা প্রতিবাদ, প্রজ্ঞা লেভেলের একটা প্রতিবাদ। এবং এটা দেখেন, এই নিউজটা শুধু যে ভারতে হিট করেছে তা না, গোটা ওয়ার্ল্ড এটা নিয়ে এখন আলোচিত। এবং আমি মনে করি যে এইটা এই মিটিং এর এই আয়োজনের এই প্রোগ্রামের দ্বারা এইটা প্রমাণিত হয়েছে যে রাহুল গান্ধী একটু মানে এখন রাষ্ট্র ক্ষমতায় গেলে সে রাষ্ট্রটাকে চালাতে পারবে অন্তত। নয়তো এইটা কিন্তু নরেন্দ্র মোদী আপনি দেখেন এক ধরনের মানে কি পেশাতে পড়ে গেছে, বিপদে। কারণ যেই ভোটারগুলো, যেটা আমরা জানি যে 1 লাখের মতো, আসলে 1 লাখ তো না, যেটা ধরেন ওদের নির্বাচন কমিশনের, যদি নির্বাচন কমিশন বলে 2021 সালে আমাদের নির্বাচন লাস্ট যে হয়েছে এর ভিতরে আমাদের কোনো ভোটার বাদ যায় না। কিন্তু বাদ না গেলে এই যে এখন প্রায় 1 লাখের মতো, তাহলে এটা কোথায় থেকে কীভাবে বাদ গেল? এই লোকগুলো তো ভারতের সিটিজেন, এরা জন্মসূত্রে ভারতীয় এবং জন্মসূত্রে হিন্দু। তো এখন সব মিলিয়ে ওদের এটা বাদ দেওয়ার অর্থ হলো যে এখন আপনি জানেন বিজেপি বারবারই বিভিন্ন কৌশল খুব ভালো অপকৌশল প্রয়োগ করে গত 2 থেকে 3 টার্মে ওরা বারবারই রাষ্ট্র ক্ষমতায় আসছে। রাষ্ট্রকে ওরা আসলে মানে পরিচালনা করছে না, রাষ্ট্রকে এক ধরনের নিয়ন্ত্রণ করছে। রাষ্ট্রে ওদের মানে আরোপিত কিছু নিয়ম ওদের উপর চাপিয়ে দিচ্ছে। যেটা ধরেন এই আমি কয়েকবারই বলি যে নরেন্দ্র মোদী এই বিষয়গুলো মানে হয়তো ওর ওস্তাদ বা ওর গুরুমা হলেন আমাদের বাংলাদেশের শেখ হাসিনা, ওর কাছ থেকে এই অনেকগুলো জিনিস নরেন্দ্র মোদী আয়ত্ত করে নিয়েছে। আর সেগুলি ধরেন কী করলো, ভারতবাসীর উপর মানে অ্যাপ্লাই করছে বারবার। যার ফলে ভারত এখন দেখেন, ভারত এতদিনে কোথায় চলে যাওয়ার কথা। ভারত অন্য দেশের উপর খুব বেশি নির্ভর করতে হয় না, কিন্তু সেই ভারত বারবার এখন আন্তর্জাতিকভাবে আমেরিকার কোফানলে পড়ে আছে বা চায়নার কোফানলে তা আগে থেকে প্রতিবেশী ওদের যে পাশে যে 8-10টা দেশ সেরকম নাই, হ্যাঁ সবার কোফানলে পড়ে আছে। ভারতের কিন্তু 15-16 বছর অনেক অর্জন আছে, তাদের মহাকাশে সফল চন্দ্র অভিযান হয়েছে, তারপরে তারা সামরিক ক্ষেত্রে রাশিয়া সহযোগিতা অনেক দূর এগিয়ে গেছে, ম্যান পাওয়ার তাদের আছে, রেমিটেন্স আছে, তাদের লোকজন গুগলে উচ্চ পর্যায়ে রয়েছে, নাসাতে চাকরি করছে, মানে বিভিন্ন জায়গায় রয়েছে। কিন্তু আপনার মনে করেন যে প্রতিবেশীর সাথে যে একটা ভালো সম্পর্ক, আপনি বড় যখন রাষ্ট্র হবেন আপনার আশেপাশে সবাইকে নিয়ে চলবেন, আপনি বটগাছের মতো হবেন, আপনার ছায়াতলে সবাই নিশ্চিন্তে থাকবে। দেখেন সেই জিনিসটা আপনি গত পরশুদিন বা তার আগের দিনে সম্ভবত যে ও যে এক ধরনের বিজেপি ফ্যাসিস্ট শাসিত একটা শাসকে পরিণত হয়েছে, সেটা কিন্তু থালাপাতি বিজয় তামিল হিরোর মাধ্যমে সে ধরনের একেবারে জানিয়ে দিল গোটা ওয়ার্ল্ডকে, এবং বলল যে আমাদের লড়াই, আমাদের সংগ্রাম চলবেই এই ফ্যাসিস্টের বিরুদ্ধে। তো এই যে ধরেন ভারত থেকে কিন্তু আলটিমেটলি কিন্তু উঠে আসছে এদিকে এর আগে, হ্যাঁ মানে গত 14-15 বছর আপনি রাহুল গান্ধীর কথাই জিজ্ঞেস করেন, যেহেতু আমরা ওনার কথা বলছি। রাহুল গান্ধী আপনার এর আগের নির্বাচনে বেশি কংগ্রেস বেশি পায়নি না, একেবারে সামান্য। তারপরে এবারে বিজেপি বলছিল তারা 400 পাবে, কংগ্রেস কম পাবে, কিন্তু বিজেপি 1,222,000 উপরে পেয়েছে, কোয়ালিশন করতে হয়েছে, আর এখান থেকে 100টার উপরে আসন
কংগ্রেস কংগ্রেস পেয়েছে। তার মানে রাহুল গান্ধী মোটামুটি রেডি হয়ে গেছে, রাইট। মোদিকে নিয়ে আরেকটা খবর, মোদির বিএ পাস কিনা এর প্রমাণ দিতে বাধ্য নয় বিশ্ববিদ্যালয়, হাইকোর্টের রায়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় বলেছে আমরা রাজি আছি ওনার ডিগ্রি দেখানোর জন্য, কিন্তু হাইকোর্টের রায় দিয়েছে না দেখালেও চলবে। সচিন দত্ত বিশ্ববিদ্যালয় আপিল মঞ্জুর করে তথ্য কমিশনের আদেশ বাতিল করে এ রায় দেয়। আপনার ভারতীয় সংবাদ ইন্ডিয়া টুডে প্রতিবেদনে বলা হয়েছে নরেন্দ্র মোদী 1978 সালে বিএ পাস করেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে বিতর্ক চলে 2016 সালে ভারতীয় কেন্দ্রীয় তথ্য কমিশন, যাকে আমরা সিআইসি নামে চিনি, 1978 সালে বিএ পরীক্ষা উত্তীর্ণ সব শিক্ষার্থীর রেকর্ড যাচাইয়ের অনুমতি দিয়েছিল, কিন্তু দিল্লি বিশ্ববিদ্যালয় সিআইসির এই আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে। পরে 2017 সালে জানুয়ারিতে প্রথম শুনানির তারিখে এই আদেশ স্থগিত করা হয়। তবে এইটা আপনি প্রথম ব্যাপারটা উত্থাপন করেছে আম আদমির মানে কেজরিওয়াল, অরবিন্দ কেজরিওয়াল। এখন যেটা আপনি দিল্লির শাসক, হ্যাঁ, দিল্লির আম জনতা পার্টির আপনি যেটা দেখলেন নরেন্দ্র মোদী, ওরা বলছে যে 1978 সালে উনি মূলত মানে এই বিএ পাস করেন। এখন আমার কথা হলো, ধরেন একটা তাও ছোটোখাটো একটা দেশ না, বলা যায় গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর সবচেয়ে বড় একটা দেশ হলো মানে ভারত। এবং এই ভারতের ইতিহাস, ভারত একটা ইতিহাস, ঐতিহ্য এবং মানে বিভিন্নভাবে একটা সমৃদ্ধ একটা রাষ্ট্র। ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদী, সংসদীয় নেতা। তাহলে তার টোটাল ব্যাপারটা ওই দেশের জনগণ এবং বিশ্বের মানুষ জানার রাইটস রাখে। তো সেখানে ধরেন, এবং ওদের বিচারালয়ের নির্দেশে যদি ওই ইউনিভার্সিটি যদি বলে, ইউনিভার্সিটিকে যদি নির্দেশ দেওয়া যে এটা দেখানো যাবে না, তাইলে এই ধরেন এটা তো একটা ফ্যাসিস্ট আচরণ। এখন নরেন্দ্র মোদীর টোটাল ব্যাপারটা তো আমার জানার রাইট আছে, তার তো ব্যক্তিগত বলতে এখানে আর কিছুই নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় বংশোদ্ভূত যে রিপাবলিকান সহকর্মী নিকি হেলি আপনার ভারতকে সতর্ক করেছেন। তার এই যিনি যে এক্স করেছেন, মানে টুইট করেছেন, এখন যেটা এক্স হয়েছে, সেটাতে তিনি কি লিখেছেন এটা দিয়ে আমরা শুরু করছি। তিনি বলেছেন রাশিয়ার তেল আমদানির বিষয়ে ট্রাম্পের অবস্থান গুরুত্ব সহকারে নিতে হবে ভারতকে, এবং হোয়াইট হাউসের সঙ্গে যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করা উচিত। আপনি এই নিকি হেলির এই কথাটা কি এক ধরনের হুমকি, অনুরোধ, নাকি দুই দেশের অতীত অভিজ্ঞতা থেকে এই কথাগুলা তারা বলতে চাচ্ছে আর কি? ওই সেই তেল কেনা নিয়ে, বাণিজ্য নিয়ে, ওই ফ্যাক্ট 50% শুল্ক। আসল কথা কি, আপনি দেখবেন আমেরিকা, আমরা যতটুকু বুঝি বা দেখছি, আমেরিকা গত 50 বছর ধরে কাউকে কিন্তু তেমন একটা অনুরোধ করে না। আমেরিকা যেটাই বলে সেটা মানে ওই বলাটা বলে সিরিয়াসলি বলে, সেটা আপনি ধমকের সুরে নিতে পারেন যে এটা করতে হবে। আমেরিকা অনুরোধ করার তেমন একটা কিছুই নেই, কারণ ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক একটা অবনতির পর্যায়ে বা তলে নেমে গেছে, যেটা আমরা জানি। কারণ ভারত যেটা করছে বারবারই ওরা রাশিয়ার দ্বারস্থ হচ্ছে, রাশিয়া থেকে তেল বা বিভিন্ন জিনিস আমদানি করছে। শুধু তাই না, এখন আবার দেখেন ভারত যেটা নতুন করে করছে, যে আমেরিকার সবচাইতে বেশি চিরশত্রু বা বৈরী সম্পর্ক যাদের সঙ্গে ওয়ার্ল্ডে, চায়না, সে তাদের সঙ্গে এখন আবার সম্পর্ক, ব্রাজিল বলেন, ওদের সঙ্গে এখন ব্রিক্স হাত বাড়িয়েছে। তো এর ভিতর দিয়ে আমেরিকা তো ধরেন অলরেডি একটা মেসেজ পেয়ে গেছে যে আমেরিকা যদি ধরেন এই ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতা আসার পেছনে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন যদি বলি, সেটা ভ্লাদিমির পুতিনের, রাশিয়ান প্রেসিডেন্টের। সেই ভ্লাদিমির পুতিনের সঙ্গে কিন্তু সে একটা মনোমালিন্য চলছে অলরেডি ইউক্রেন প্রসঙ্গে। যদিও সে বলছে ইউক্রেনের যুদ্ধ থামানোর পরেই সে স্বর্গে যেতে চায়, তার মানে সে ব্যাপারটা নিয়ে টোটালি সিরিয়াস। তো এইখানে ভারত প্রসঙ্গে সে কেন সিরিয়াস হবে না? তো সুপ্রিয় দর্শক, আজকের এপিসোডটা কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্টসে, আর বরাবরের মতো আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্টে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের এখানে কোনো কিছু যদি আপনারা জানতে চান, আমাদেরকে কমেন্টে লিখুন, আমরা এখানে সেটা তথ্যভিত্তিক আলোচনা করব। আরেকটি কথা বলে দিই, আমরা যে এখানে আলোচনা করি, বিশ্লেষণ করি, পৃথিবীর তাবৎ যে বড় বড় অনলাইন মিডিয়া হাউস, এপি বলেন, এএফপি বলেন, CNN বলেন, BBC বলেন, আল জাজিরা এবং ভারতীয় গণমাধ্যম, পাকিস্তানের গণমাধ্যম, বাংলাদেশের সব মিলিয়ে আমরা যে তথ্যগুলো পাই, সেই তথ্যগুলি আপনাদের সামনে উপস্থাপন করি। আমাদের নিজেদের থেকে কোনো তথ্য আমরা যোগ দিই না, আমরা বিশ্লেষণ করি। তো আমাদের কমেন্টে জানাবেন, ভালো মন্দ জানাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ।